নিরুদ্দেশ যাত্রা কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে। সত্যি বোঝা যায়নি নাকি বোঝার চেষ্টাই করা হয়নি বা চেষ্টাটা বিফলে গেছে। অনেকেই বলছেন জনপ্রতিনিধিরা যদি একে অপরের মন বুঝতে না পারেন, জনগণের মন বুঝবেন কিভাবে? লোকসভা ভোটের আগে ইন্ডিয়া ছেড়ে এনডিএতে নীতিশ। দল বদলে কি আরো ক্ষীণ হচ্ছে ইন্ডিয়ার ভবিষ্যৎ? দেশকে রাস্তা দেখাক বাঙালি, নইলে ক্ষমা করবে না। তৃণমূলের সঙ্গে জোট নিয়ে টানাপোড়েনের মধ্যেই শিলিগুড়িতে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর। নরেন্দ্রপুর কাণ্ডে এখনো কেন অধরা মূল অভিযুক্ত দুই শাসক নেতা? এই সমস্ত কিছু নিয়ে আমরা আজকে সরগরমে 1 ঘন্টা আলোচনা করব, কিন্তু তার আগে শুরুতেই আপনাদের সামনে রাখবো ফের ডিগবাজি নীতিশ কুমারের। লোকসভা ভোটের আগে মহাজোটের হাতছাড়া হলো বিহার। সকালে মহাগঠবন্ধন জোটের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা, আর বিকেলে সেই নীতিশ কুমারই আবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। দেখুন। नीतीश कुमार सत्यनिष्ठा से प्रतिज्ञान करता हूं। बिहारे फेर सुशासन बाबुर डिगबाजी এই নিয়ে পঞ্চমবার পাল্টি খেলেন পল্টুরাম নীতিশ কুমার। 1.5 বছরের মধ্যে ফের পালাবদল হলো পাটলিপুত্রে। ফের একবার লালু প্রসাদের হাত ছাড়লেন নীতিশ কুমার। 11 বছর আগে যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিষোদ্গার করে বিজেপির সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করেছিলেন, লোকসভা ভোটের মুখে ফের একবার নরেন্দ্র মোদীর দলেরই হাত ধরলেন নীতিশ। ভোটের মুখে ভয়ঙ্কর ধাক্কা খেল বিরোধী জোট ইন্ডিয়া। নীতিশের জন্য বিজেপির দরজা বন্ধ বলেছিলেন যে অমিত শাহ, আজ সেই বিজেপি নীতিশকে স্বাগত জানিয়ে ঘরে নিল। আরজেডি কংগ্রেস বামেদের সঙ্গে মহাগঠবন্ধনের সরকার ভেঙে দিয়ে সকালে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন নীতিশ কুমার, কিন্তু বিকেলেই আবার মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন। সকাল অবধি ছিলেন লালু আর কংগ্রেসের জোট সঙ্গী হয়ে মুখ্যমন্ত্রী, বিকেলে বিজেপির জোট সঙ্গী হয়ে শপথ নিলেন মুখ্যমন্ত্রী পদে। बिहार राज्य के मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा। নীতিশ কুমারের শিবির বদল নতুন কিছু নয়, তবে তার একটা বৈশিষ্ট্য আছে। নীতিশ যে দলের সঙ্গেই যাক না কেন, মুখ্যমন্ত্রিত্ব কখনো হাতছাড়া করেন না। আসনের নিরিখে বিহারের বৃহত্তম দল লালু প্রসাদের আরজেডি, তারপর বিজেপি, আর অনেক নিচে নীতিশ কুমারের দল জেডিইউ। তারপরও নবমবার বিহারের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন সেই তিনি। कोई आश्चर्य की बात नहीं है। वो बार बार अपना राजनीतिक रंग बदलते रहते हैं और राजनीतिक रंग बदलने में वो गिरगिटों का अच्छा मुकाबला देते हैं, वो कड़ी टक्कर देते हैं गिरगिटों का। बिहार की जनता उनको और जो उनको नचा रहे हैं दिल्ली में बैठकर, उनको भी सही जवाब देगी। कोई वैकेंसी नहीं है प्रधानमंत्री के पद की। भाजपा एनडीए की ऐतिहासिक विजय होगी लोकसभा में और बिहार में 40 की 40। বিরোধী জোট ইন্ডিয়ার রূপকার ছিলেন নীতিশ কুমার। তাঁর উদ্যোগেই পাটনায় ইন্ডিয়ার বৈঠক হয়েছিল। কয়েক মাস কাটতে না কাটতেই ইন্ডিয়া ছেড়ে এনডিএতে নীতিশ। ইন্ডি জোটের পিন্ডি চটকে গেল। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় চটকে ছিলেন, আর এবার নীতিশ কুমার চটকালেন। সবাই বুঝতে পারছে নৌকায় থেকে কোনো লাভ নেই। ফুটোর নৌকায় কে থাকবে বলুন? সবাই জাম দিচ্ছে এখন। নৌকাতে ফুটো হয়ে গেছে, জল ঢুকছে হুড় করে। রাহুল গান্ধীও সেটা বুঝতে পারছে, পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গেলেন। এই ইন্ডি জোটের কোনো ভবিষ্যৎ নেই। মানুষের বিশ্বাস নিয়ে যে লড়াই, সেই লড়াই আমরা করে যাব এবং ততদিন করব, হয় জিতব কিংবা মরব। যারা এই বিশ্বাস ভঙ্গ করছেন তাহলে সেটা মানুষকে বিট্রে করা হবে। রবিবার রাজধানী পাটনার রাস্তায় দেখা গেল মোদি নীতিশের ছবি দেওয়া বড় বড় হোর্ডিং। ফের একবার বিহারের রাজনীতির রং পাল্টে দিলেন নীতিশ কুমার। তার সরকারের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির 2 হেভিওয়েট নেতা সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা। সত্যজিৎ বৈদ্য ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। শপথ নিয়ে নীতিশ কুমার বললেন যে পুরনো ঘরে ফিরলাম, মুক্তি পেলাম। আমি মনোজ চক্রবর্তীর কাছে আসবো। মনোজদা, নীতিশ কুমার
শপথ নেওয়ার আগে বলছেন জোটে কোনো কাজ হচ্ছিল না, সব ঠিক ছিল না জোটের। মানে কোথায় ভুল ছিল, কোথায় সমস্যা হচ্ছিল? আপনারা কি দম বন্ধ করে রেখেছিলেন? বিরোধী জোট ইন্ডিয়ায় কি দম বন্ধ হয়ে আসছিল, সেই জন্যই তিনি মুক্তি খুঁজে নিলেন বিজেপিতে, যে কথা শপথ নেওয়ার পর নীতিশ কুমার বললেন? এ সমস্ত ডাবল স্ট্যান্ডার্ড অফ পলিটিক্স, দ্য সেকেন্ড ক্লাস পলিটিক্স, মানুষের বিশ্বাসযোগ্যতায় যারা আঘাত করে, মানুষকে কয়েকদিন আগে এনডিএ জোটের উনি এর আগে বারবার পাল্টি খেয়েছেন, তো এখন তাকে সবাই পাল্টুরাম বলে। রাজনীতিতে যদি শুধু ক্ষমতা আর মুখ্যমন্ত্রিত্ব বা তাকে ধরে রাখার, আঁকড়ে রাখার চেষ্টা, এটা ডাবল স্ট্যান্ডার্ড অফ পলিটিক্সের ভেতরে পড়ে। নীতিশ কুমার যে প্রথম থেকেই উদ্যোক্তা ছিলেন ইন্ডিয়া জোটের, তিনি আজকে তার বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে হারালেন এবং উনি বিশ্বাসঘাতক বলে পরিচিত হলেন। একদমই, আমি এখানেই কেয়ার কাছে আসব। মানে বিজেপি বাংলায় যখন বলে এত নীতি আদর্শের কথা, সেখানে এই নীতিশকে, যেখানে কিছুক্ষণ আগেই, নিশ্চয়ই আমি আর রিপিট করতে চাইছি না, অমিত শাহ বলেছিলেন দরজা বন্ধ, সেখানে এই নীতিশকেই দলে নিল বিজেপি। প্রথমেই বলে রাখি যে বিহারের মানুষকে এবং নীতিশ কুমারকে অভিনন্দন, তারা ভারতীয় জনতা পার্টি তথা এনডিএকে আবার বেছে নিয়েছেন। আমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার মনে হয় আমার যে কথাটা আমি বলবো সেটাই মনোজদা যেটা বললেন সেটাই ধার করে হুবহু বসিয়ে দিন। তার কারণ যখন 2020-তে বিহার বিধানসভায় ভারত এনডিএ অ্যালায়েন্সে জয়ী হয়েছিল, সেখানে ভারতীয় জনতা পার্টি এবং জেডিইউ তারা অ্যালায়েন্স করে তারা জয়ী হয়েছিলেন এবং নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। 2022-এ যখন এই কংগ্রেস তারা যখন ছলচাতুরি করে ব্যাকডোর দিয়ে নীতিশ কুমারকে তাদের নিজের দলে নিয়ে এলেন, তখন কি মনোজবাবুদের একবারও মনে হয়নি পাপিয়া যে নীতিশ কুমার পাল্টুরাম, নীতিশ কুমার বিশ্বাসঘাতক, নীতিশ কুমার দলের সঙ্গে বা যাদের সঙ্গে ক্ষমতায় নিয়ে যে মানুষ যারা ভোট দিয়েছিলেন পদ্মফুলকে দেখে বা জেডিইউকে দেখে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন? তখন মনে হয়নি। আজকে ইন্ডি জোটের যে ডট অ্যালায়েন্সের কার্যত ডটেই পর্যবসিত হয়ে গেছে, সেটার কারণে কি বলেছিলেন 2023-এর জানুয়ারিতে ওদের সঙ্গে জোটে যাবই না, মৃত্যুবরণ করব, তবু বিজেপির সঙ্গে জোট করব না, সেই নীতিশ কুমারকে নিলেন। মানে প্রশ্নটা তো এখানেই উঠছে, কারণ না আমি বলছি কি এমন ম্যাজিক ঘটালেন নীতিশ কুমার যে অবোধ থেকে সুবোধ বালক হয়ে গেলেন? না না, ম্যাজিক কি, উনি নিজে বুঝতে পেরেছেন যে এই প্রথম কথা এই ডট জোটের কোনো ভবিষ্যৎ নেই। যেটা আমাদের রাজ্য সভাপতি বললেন যে ফুটো নৌকোতে কে থাকতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেছেন। আমরা এদিকে কথা বলছি এই বাসযাত্রার মধ্যে আমরা কি দেখলাম, বাসযাত্রা পার্ট 2-তে মিলিন্দ দেওড়া পার্টি থেকে বেরিয়ে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি এদের সঙ্গে জোট করব না। অন্যদিকে আপ বেরিয়ে গেছে, আমরা দেখলাম খুব লজ্জাজনকভাবে, অপমানজনকভাবে নীতিশ কুমার বেরিয়ে গেলেন। অখিলেশ যাদব প্রথম ইন্ডিয়া জোটের বৈঠকের দিন আপনাদেরকেও দেখা গেছে, বিজেপিকেও দেখা গেছে এনডিএকে একদম গুছিয়ে নিতে, তাদের নিয়ে বৈঠক করতে, সেটাও দেখা গেছে। আমরা দেখলাম অখিলেশ যাদব সেখানে আলোচনা না করে কংগ্রেসকে খালি ওই ভিক্ষার মতন দিয়ে দিয়েছেন মাত্র 11টা সিট। সুতরাং সব মিলিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্স বা কংগ্রেসের পুরো তাদের তো শেষ হয়ে গেছে। এই যে আজকে মনোজবাবু বলছেন এত খারাপ নীতিশ কুমার, গতকাল জয়রাম রমেশের মনে হয়নি যখন আকুতি মিনতি করে বলেছিলেন না তুমি থেকে যাও, যখন গতকাল সোনিয়া গান্ধী বারবার নীতিশ কুমারকে ফোন করছিলেন, তখন মনে হয়নি নীতিশ কুমার পাল্টুরাম, তখন মনে হয়নি নীতিশ কুমার বিশ্বাসঘাতক, তখন মনে হয়নি ধোঁকাবাজ। আজকে চলে যাওয়ার পরে তালিকা দিতে গেলে, দলবদলের তালিকা দিতে গেলে এবং তার সঙ্গে বিজেপি কোথায় কিভাবে জড়িয়ে আছে অনেক লম্বা হয়ে যাবে। তবুও ছোট করে একটু বলি, 2019 বিজেপি দল ভাঙায় না বলছেন, কিন্তু 2019 সালে 29 এপ্রিল প্রধানমন্ত্রী শ্রীরামপুরে প্রচারে এসে বলেছিলেন তৃণমূলের 40 জন বিধায়ক সরাসরি তার সঙ্গে যোগাযোগ রাখছে। আমি শান্তনুদার কাছে আসবো। শান্তনুদা, নীতিশ কুমার চলে গেলেন, কতটা ক্ষতি ইন্ডিয়া জোটে? দেখুন, প্রথম কথা হচ্ছে দুটো জিনিস পরিষ্কার, পিএম মানে যেমন আজকে আর প্রাইম মিনিস্টার নেই, পাবলিসিটি মাস্টার হয়ে গেছে, আর নীতিশ কুমার মানে পল্টুরাম, এটা সারা দেশের মানুষ জানে।
কিন্তু নীতির কথা যদি বিজেপির মুখ থেকে শুনতে হয়, যখন বিজেপির কোনো প্রতিনিধি নীতির কথা বলে তখন শীতের সন্ধে হলেও আস্তাবলের ঘোড়াগুলো খিলখিল করে হেসে ওঠে। আমি বাংলা দিয়ে শুরু করি। শুভেন্দু অধিকারীকে সবথেকে বেশি চোরকে বলেছিল ভারতীয় জনতা পার্টি। আজকে সেই শুভেন্দু অধিকারী বিজেপি লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতা। মহারাষ্ট্রে অজিত পাওয়ার তার কদিন আগে গিয়ে প্রধানমন্ত্রী স্বয়ং বলে এলেন যে এদের বিরুদ্ধে এত হাজার কোটি টাকার দুর্নীতি রয়েছে। সে অজিত পাওয়ার এখন সেখানকার উপমুখ্যমন্ত্রী। নারায়ণ রানে, যার বিরুদ্ধে ইডি পিএমএলএ কেস করছিল, নারায়ণ রানে চলে এলো, তাকে কেন্দ্রের মন্ত্রিসভার সদস্য করে দেওয়া হলো। হেমন্ত বিশ্ব শর্মা, তার বিরুদ্ধে এত টাকার দুর্নীতির অভিযোগ, তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। এরকম ভুরি ভুরি উদাহরণ দেবো। হর্স ট্রেডিং কিভাবে, মানে ভুরি ভুরি উদাহরণ যদি বাংলায় দিতে হয় তাহলে তো তালিকা দীর্ঘ হয়ে যাবে, শেষ হবে না। বাইরনকে যখন নিলেন, সুমন কাঞ্জিলালকে নিলেন, কৃষ্ণ কল্যাণীকে নিলেন, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। একটা জিনিস মাথায় রাখবেন, বাইরনকে আমাদের সরকার তৈরি করতে হয়নি। আর এখানে হেমন্ত বিশ্ব শর্মাকে থেকে শুরু করে বা আমাদের এই আজকে যাকে নীতিশ কুমার, এদেরকে নেওয়া হয়েছে সরকার ফেলে দেওয়ার জন্যে। অতীতে মধ্যপ্রদেশ এবং গোয়ার বিধানসভা নির্বাচনে হর্স ট্রেডিং করেছিল সরকার নিয়ে নেওয়ার জন্যে। আর একটা বাইরন বিশ্বাস বা সুমন কাঞ্জিলাল, তারা স্বতঃপ্রণোদিতভাবে আমাদের দলে এসেছে, আমাদের বিধায়ক সংখ্যা একটা বেড়েছে। এই নয় যে আমাদের সরকারটা সুতোর ওপর ছিল, সরকারটা নিশ্চয়তা পেয়েছে। এই জায়গায় বলছে যে স্বতঃপ্রণোদিতভাবে এসছে। না না, 2022 প্রশ্ন নেই বলছেন। এক্ষেত্রে জনগণের বিশ্বাসযোগ্যতার জায়গাটা নষ্ট হয় না বলছেন। বিজেপি সরকারকে যখন ফেলে এই কংগ্রেস এবং জেডিইউ অ্যালায়েন্স করে, তখন মনে হয় না বিশ্বাসঘাতকতা? তখন হর্স ট্রেডিং মনে হয়নি আপনাদের? তখন মনে হয়েছিল বিশ্বনাথদার কাছে আসবো। দেখো পাপিয়া, গয়ারাম মানে হরিয়ানার একজন এমএলএ ছিলেন গয়ারাম, 24 ঘন্টার মধ্যে, হ্যাঁ 24 ঘন্টার মধ্যে 5-6 বার দল পাল্টিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন। তার নাম হয়ে গেছিল আয়ারাম গয়ারাম। ঠিক তেমনি ভাবে নীতিশ কুমার কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে পুরো দলকে সমর্থনের প্রশ্নে বারবার তিনি অবস্থান পরিবর্তন করেছেন এবং এমনও বলেছেন যে বেঁচে থাকলে কোনোদিন আমরা এনডিএতে ফিরবো না। সেই মানুষটা কিন্তু আজকে পরিবর্তন করলেন কেন? এই প্রশ্নটার উত্তরটা খোঁজা খুব জরুরি। 3টে কারণ আছে। একটা, বিজেপির জায়গা থেকে যদি দেখো তাহলে বিজেপির গত কয়েকটা নির্বাচনে লক্ষ্য করা গেছে যে মাত্র 24% ভোট বিহারে আছে। ফলে অমিত শাহ, নরেন্দ্র মোদীরা বেপরোয়া ছিল যে কোনো ভাবে কুর্মী ভোটটাকে যুক্ত করতে হবে, অর্থাৎ 24% ভোট দিয়ে 40টা আসনের 5টা আসনও জেতা যাবে না। ফলে নীতিশ কুমারকে পাওয়াটা খুব জরুরি ছিল, সেইটাই তারা সাফল্যের সাথে পেয়েছেন। এবং পেয়েছেন কেন? পেয়েছেন কারণটা হলো 3টে কারণ এর মধ্যে আছে। একটা কারণ হলো যে আরজেডি যেভাবে বেড়ে উঠছিল, সেই আরজেডি কিন্তু দল ভাঙিয়ে, নীতিশ কুমারের দল ভাঙিয়ে কিন্তু বিকল্প মন্ত্রিসভা গঠনের মতন একটা আতঙ্ক তৈরি করেছিল। নীতিশ কুমার বুঝতে পেরেছিলেন, এটা একটা দিক। আরেকটা দিক হলো যে প্রথমে 5 রাজ্যের নির্বাচনে বিজেপির জয়, আর তারপরে রাম মন্দিরের লহর, এই দুয়ের প্রভাবে নীতিশ কুমার বুঝতে পারছেন, হয়তো নীতিশ কুমারের মতো অনেকেই বুঝতে পারছেন হয়তো, যে হয়তো এই মুহূর্তে মানে তৃতীয়বারের জন্য মোদী ক্ষমতায় আসতে পারে আগামী দিনে। ফলে এই ভাবনা থেকে তার প্রধানমন্ত্রী হওয়ার যে শখ, সেই কারণেই তিনি এনডিএ জোটে গিয়েছিলেন। সেইখান থেকে কিন্তু তিনি ব্যাক করলেন, যে ব্যাক টু মানে ট্র্যাকে ফিরলেন তিনি বলা যায়। এটা এনডিএর সাথেই ওনার ন্যাচারাল অ্যালায়েন্স। এটা কংগ্রেস দলকে বুঝতে হবে যে বিজেপির সাথে লড়াই করতে গেলে একটা আদর্শগত অবস্থান চাই। বিজেপি একটা হিন্দু জাতীয়তাবাদী পার্টি, সেইখানে নীতিশ কুমারের মতন লোক যারা এনডিএর সাথে বছরকে বছর ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বছরকে বছর ছিল, তারা কি করে একটা ন্যাচারাল অ্যালায়েন্স অফ কংগ্রেস হতে পারে? কংগ্রেস দলকে বুঝতে হবে যে এই লড়াইটা কেবলমাত্র একটা সরকার পরিবর্তনের প্রশ্নে নয়, ভারতবর্ষের সেকুলারিজমের প্রশ্নে, ভারতবর্ষের জাতীয়তাবাদী ভাবনার প্রশ্নে এবং হিন্দু জাতীয়তাবাদকে রিপ্লেস করবার প্রশ্নে একটা সেকুলার ভাবনা চিন্তার যে কনস্টিটিউশন আছে সেটাকে প্রতিষ্ঠা করতে গেলে একটা আইডিওলজিক্যাল লড়াই। সেই লড়াইয়ে নীতিশ কুমারের মতন শক্তি কখনোই বিশ্বাসযোগ্য শক্তি হতে পারে না, মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই বিশ্বাসযোগ্য শক্তি হতে পারে না, কারণ 1998 সাল থেকে 2006 বিশ্বনাথদা বলছেন মানুষের মনে, জনগণের মনে আস্থা আনতে গেলে কংগ্রেসকে নীতি, বিশ্বাসযোগ্যতার জায়গাটা আরো দৃঢ় করতে হবে, তবেই কি ইন্ডিয়া বিরোধী জোটের বিশ্বাসযোগ্যতার জায়গাটা আরো স্পষ্ট হবে, দিশা দেখাতে পারবে। নীতিশ কুমার দল বদলে বিজেপির হাত ধরলেন, আর তাই নিয়ে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল। আমি এখানেই মধুজার কাছে আসবো। মধুজা, দল বদলের স্বাধীনতার নামে দলত্যাগ আইনের ফাঁকে ভোটারদের মন নিয়ে, ভোটারদের বিশ্বাস নিয়ে যদি এভাবে ছিনিমিনি খেলা চলতে থাকে, তাহলে সত্যি তো মানুষ কিভাবে ভরসা রাখবে জনপ্রতিনিধিদের ওপর?
হ্যাঁ মানে আমি এতক্ষণ যে আলোচনাগুলো শুনছিলাম তাতে এই পয়েন্টটাই খুব মিসিং ছিল যে যারা বিশ্বাস করে ভোট দিলেন এই নির্বাচনের আগে, গত বিহারের বিধানসভা নির্বাচনের আগেই তো তিনি এনডিএ ছেড়ে বেরিয়ে এসছেন এবং সেই সময়টাইতে তো বোঝা গেছিল যে কিভাবে হচ্ছে যে তিনি বিহারের রাজনীতি অন্য পথে মোড় নিতে চলেছে, এটা তো বোঝা যাচ্ছিল পরিষ্কার করে। এবং এইটা হচ্ছে যে এই যে ভোটাররা যারা এই ভরসা রেখে ভোট দিলেন যে বিজেপি বিরোধী ভোট দিচ্ছেন, আসলে তাদের মন নিয়ে এই ছেলে খেলা করার অধিকার আসলে জনপ্রতিনিধিদের নেই। তাহলে সবটাই হয় ভোটের নামে, জনগণের জন্য নয়। এইটা হচ্ছে যে প্রথম আমাদের রাজনীতিবিদদের বোঝা উচিত। একটা সময় বলি, এক মিনিট আমি তোমার মধুজা বলছি, এটা ম্যাটার অফ ফ্যাক্ট হলো যে 2020 সালে কিন্তু নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপি এবং জেডিইউ কিন্তু জোট ছিল এক ক, আর খ হলো যে ভারতবর্ষে যে দলত্যাগ বিরোধী আইন, সেই দলত্যাগ বিরোধী আইনে কিন্তু প্রভিশন আছে পুরো পার্টি বা 50% সাংসদকে বা বিধায়ককে নিয়ে মার্চ করা যায় বা সরকার গঠনে চলে যাওয়া যায়, তাতে দলত্যাগ বিরোধী আইনের মধ্যে পড়ে না। আমি এটা জানি বিশ্বনাথ দা, কিন্তু যে মানুষগুলো বিজেপি বিরোধী ভোটটা দিল সেই মানুষগুলোর প্রতি যে বিশ্বাসঘাতকতা হলো সেইটার উত্তর তো নীতিশ কুমার ছিল না, তো অ্যালায়েন্সে ছিল না। পাপিয়া, আমার মনে হয় মধুজাকে একটু কারেকশন করে দেওয়া দরকার। মধুজা 2020-তে বলে দিচ্ছি আপনাকে, জেডিইউ এবং এনডিএ বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করে, অর্থাৎ বিশ্বাসঘাতকতা তো কংগ্রেস করেছে 22-এ যখন জেডিইউ যখন কংগ্রেসের হাত ধরলো, আপনি সেটা বলুন, নাকি সেটা ভুলে যাচ্ছেন ইচ্ছাকৃতভাবে? না 2020-তে বিজেপিকে দেখে ভোট দিয়েছিল, সেই বিশ্বাসঘাতকতা করেছে সেই সময় কংগ্রেস যখন নীতিশ এবং আরজেডি। তাহলে প্রশ্নটা হলো আপনারা বিশ্বাসঘাতকদের দলে নেন বারবার, আরে এবার পাল্টি, আরে আপনি এতক্ষণ একটা এজেন্ডা চালালেন, ঠিক আছে আমি বলি তো এজেন্ডা আমি ভুলটা স্বীকার করব, এজেন্ডা আচ্ছা প্লিজ তাহলে বিজেপি হচ্ছে সবাই মিলে বললে কিছু শোনা যাবে না। কে আসবো আবার? শান্তনুদা। সমস্যাটা হচ্ছে আমি বিশ্বনাথ দার সাথে স্ট্রংলি একটা ব্যাপারে ডিফার করব এবং আমি তীব্র প্রতিবাদ জানাবো বিশ্বনাথ বাবুর একটা কথায়। তিনি পল্টুরাম নীতিশ কুমারের সাথে এক পংক্তিতে আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে বসিয়েছেন, যেটার আমি তীব্র প্রতিবাদ করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নীতি আদর্শ নিয়ে মানুষের স্বার্থে প্রকৃত অর্থে রাজনীতি করা নেতা নেত্রী এই মুহূর্তে ভারতবর্ষে খুব কম আছে। তার একটা বড় কথা বলে দিই, এই মমতা ব্যানার্জি কিন্তু প্রথম আপত্তি করেছিলেন নীতিশ কুমারকে ইন্ডিয়া অ্যালায়েন্সের কনভেনার করা যাবে না। তাহলে ভেবে দেখুন কত বড় কনস্পিরেসি ছিল। বিজেপি চেয়েছিল তাকে ইন্ডিয়া অ্যালায়েন্সের কনভেনার করবে, তারপরে সেখানে ঘেঁটে দিয়ে তাকে আমাদের দলে নেবে। সেই কারণে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস প্রথম আপত্তি করেছিলেন। তার কারণ নীতিশ কুমারের প্রিভিয়াস ইতিহাসটা পর্যালোচনা করে মমতা ব্যানার্জি দূরদর্শিতা দিয়ে বুঝিয়েছিলেন বলেই তৃণমূলের বিরোধিতার কারণেই কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সে নীতিশ কুমার আজকে কনভেনার হতে পারেনি। এটা মাথায় রাখা প্রয়োজন। আর আমি বলি এতে ইন্ডিয়া অ্যালায়েন্সে কোনো প্রভাব পড়বে না। ওরা পুরনো জোটে যদি একটু মনোজদার কথা শুনে নি। মনোজদা, মনোজদা, কৌস্তব বাগচি একদিকে বলছেন, এদিকে মানে রাহুল গান্ধী বলছেন বাংলায় পথ দেখাবে, মানে একই যাত্রায় পৃথক ফলের এই যে নিয়মিত অনেকেই বলছেন দ্বিচারিতা কথাটা, কংগ্রেস কি সত্যি এটা থেকে বেরোতে পারবে?